পরীক্ষার প্রস্তুতি তোমার যেমনই হোক না কেন, তুমি যদি পরীক্ষার হলে ভালো করে অ্যান্সার করতে পারো, অবশ্যই ভালো একটা রেজাল্ট তুমি করতে পারবা ইনশাল্লাহ। এই ক্ষেত্রে তোমাকে হেল্প করতে পারে এই বইটি। আর এই বইটি থেকে যে ইনফরমেশনগুলো আমি পেয়েছি, মানে এই বইতে মাস্টার ট্রেনাররা যে ইনফরমেশনগুলো সবার জন্য অফিসিয়ালি শেয়ার করেছে, সেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করব। তো চলো দেখে নেই আমরা এই ভিডিওতে কোন কোন টপিকগুলো দেখছি। প্রথমত হচ্ছে উত্তরপত্র লেখার সঠিক নিয়ম কি, সেটার জন্য আমরা কয়েকটা সঠিক নিয়ম দেখব। যদিও এটা কোনো খাতা না, বাট খাতার মতো করে আমরা দেখার ট্রাই করব কি করে আমরা খুব ভালোভাবে পরীক্ষা হলে লিখতে পারি। আমরা আরও দেখব ভালো করে একটা ফিগার কি করে আঁকতে হয়, নাম্বার বেশি ক্যারি করা যায়, হাতের লেখা সুন্দর করতে তুমি কি করতে পারো, এবং বেশি নাম্বার পেতে আমাদের করণীয় কি। সময়ের মধ্যে লেখা শেষ করতে না পারা আমাদের অনেকেরই কমন সমস্যা, স্টুডেন্টরা প্রায় অভিযোগ করে। এটার সমাধান আমরা দেখব আমরা পরীক্ষা হলে মাথাকে কি করে কুল রাখতে হয়। আমরা দেখব বেশি লেখার পরেও কম নাম্বার পাওয়ার কারণ এবং তার সমাধান। প্রথমে বলে নেই, তুমি যখন পরীক্ষা হলে বসবা তোমাকে এটা ইনশিওর করতে হবে প্রশ্ন হাতে পাওয়া মাত্রই সেটাকে দুবার ভালো করে পড়ে ফেলা। আর পড়ার আগে তুমি এটা খেয়াল করবা ওই প্রশ্নটা কোন সালের। এই সাল নিয়ে ঝামেলা প্রতি বছর কোনো না কোনো জায়গায় বাংলাদেশে হয়। তো অবশ্যই তুমি খেয়াল করবা ওই প্রশ্নটা কোন সালের, কাদের জন্য করা। এইচএসসি পরীক্ষার্থীর জন্য যদি তোমার সামনে এসএসসি চলে আসে, অবশ্যই তুমি পরীক্ষা হলে হাত তুলবা, স্যার সমস্যা হয়েছে। এই করে যখন তুমি দাঁড়িয়ে বলবা তখন কিন্তু তোমার সমস্যাগুলো সলভ হয়ে যাবে। আর যদি তুমি লজ্জা করে না বলো, ওভাবেই কন্টিনিউ করো, আলটিমেটলি লস কিন্তু তোমারই হবে। তো এই নিয়মগুলো যদি ফলো করো, আমার মনে হয় উত্তর করাটা অনেকটা সহজ হয়ে যাবে। তুমি কি করে একটা খাতার ভিতরে পারফেক্ট একটা ফিগার আঁকতে পারো, সেক্ষেত্রে আমি বলবো, যদি তোমাকে আমি নিয়ম বলি যে খাতায় আমি কি করে আঁকতে পারি, দেখো মার্জিনটা কি করে আমি টেনেছি। ধরো এটা একটা খাতা, তোমার পরীক্ষার খাতা। এখানে তোমার প্রথমে ক্রমিক নাম্বারটা দেওয়ার পরে কয় নাম্বার প্রশ্ন, তারপরে আমি একটা অন্য কালারের পেন্সিল দিয়ে অথবা কলম দিয়ে দাগ দিয়েছি। এটা মাথায় রেখো, তুমি যদি বারবার পেন বা কলম চেঞ্জ করার জন্য টাইম ওয়েস্ট করো, পরবর্তীতে কিন্তু তুমি সময় সংকটে ভুগবা। এই জন্য আমি অল টাইম সাজেস্ট করি 2 কালারের কলম আর একটা পেন্সিল দিয়ে তুমি এই মার্জিন টানতে পারো, বর্ডার টানতে পারো। আর কলম দিয়ে 1 কালার কলম দিয়ে দেওয়ার পরে জাস্ট আরেকটা কালারের দিয়ে তুমি আন্ডারলাইন করবা। বেশি কালার ইউজ করো না, কারণ এতে টিচারও তোমার হচ্ছে বিভ্রান্ত হয়ে যায় কালারের কারণে, তোমারও দেখা যাবে যে অনেক টাইম নষ্ট হচ্ছে। প্রথমে ঘ নাম্বার এবং ঘ নাম্বারের ক্ষেত্রে তুমি ট্রাই করো প্রথম প্যারার ভেতরেই যেন মূল কথাটা থাকে। যখন তুমি টিচারকে সহজ করে দিবা তোমার উত্তরটা পড়ার জন্য, টিচার কিন্তু তোমার উপরে খুশি হয়ে নাম্বারটা এমনি বেশি দিবে। তারপরে তুমি ট্রাই করবা যেন প্রথমেই তোমার 2-3 লাইনের মধ্যে মূল কথা থাকে। এবার আসো ফিগারটা যখন তুমি আঁকবা, দেখো এখানে কিন্তু সাইড করা, এক সাইড করে আমার ফিগারটা আঁকা, যাতে আমি এখানে লেভেলিংটা খুব ভালো করে করতে পারি এবং একই সিরিয়ালে করতে পারি। তাতে কিন্তু খুব ইজিলি বোঝা যায় যে এটা কি এটা কি এটা কি, খুব ইজিলি ভালো করে বোঝা যায়। একটা জিনিস স্টুডেন্টরা প্রায় ভুল করে, সেটা হচ্ছে তারা এই যে কি ফিগার এঁকেছে নিচে সেটা নাম লিখে না, যার ফলে তুমি খুব ভালো করে আঁকার পরেও অনেকে নাম্বার পায় না। তো লিখে দিতে হবে এটা তুমি কি এঁকেছো। আর লেবেলিং অবশ্যই ইম্পর্টেন্ট। তুমি যত সুন্দর ফিগারে আঁকো না কেন, যদি তুমি না বলে দাও জিনিসটা কি, কোনটায় কি বলা হয়, নাম্বার কিন্তু টিচার দিবে না। আরেকটা জিনিস আমি লিখেছি যে যত বেশি প্যারা নিবা তত বেশি তুমি নাম্বার পাবা। আচ্ছা, এই প্যারাটা কোন প্যারা? এই প্যারাটা হচ্ছে মানে প্যারাগ্রাফের মতো করে অনুচ্ছেদ দিবা, নাম্বার কিন্তু তত বেশি বাড়বে। এবং এই প্যারাটা টিচারকে কম প্যারা দিবে, মানে তোমার হজবরল করে পুরো রচনার মতো তুমি লিখলা, কোনো গ্যাপ নেই, এর ফলে কিন্তু টিচার প্যারা পাবে। আর টিচার যদি প্যারা পায়, তোমাকে নাম্বার কম দিয়ে সেও তোমাকে প্যারা দিবে। ওকে, এবার আমরা দেখব হাতের লেখা সুন্দর আর স্পষ্ট। যে ভাই আমার তো হাতের লেখা সুন্দর না, আমি কি করে হচ্ছে ভালো নাম্বার ক্যারি করতে পারি। আচ্ছা, ডাক্তারদের তো জানো হাতের লেখা কি করুণ অবস্থা, তার মানে কি মানুষ তাদেরকে মেনে নিচ্ছে না? অবশ্যই নিচ্ছে। তার মানে হাতের লেখা যদি সুন্দর তোমার না হয়ে থাকে, এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। সুন্দর না হলে স্পষ্ট তো করতে পারো, কাটাছিটা তো কম করতে পারো। তোমার হাতের লেখা যেমনই হোক না কেন, খাতা যদি পরিচ্ছন্ন থাকে, ওভাররাইট করা না থাকে, বারবার যেন হিজিবিজি কিছু না থাকে, টিচার যেমন টাইপের হাতের লেখা হোক না কেন, তোমার লেখা যদি সে মোটামুটি পড়তে পারে, সে তোমাকে নাম্বার দিবে। কারণ আলটিমেটলি তোমার খাতার ইমপ্রেশনই তো বলে দিবে তুমি A+ পেতে যাচ্ছ কি যাচ্ছ না। এরপরে আমরা দেখব বেশি নাম্বার পাওয়ার জন্য তুমি কি করতে পারো। তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে
রাব যে করবা, কারণ তোমাকে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির যেই ম্যাথমেটিক্যাল টার্মগুলো রয়েছে সেগুলো তোমাকে ম্যাথ করতে হবে। আর এই ম্যাথের রাবগুলো একদম পরীক্ষার উত্তরপত্রের পেছনের একটা পেজ তুমি উপর দিয়ে ধরো হচ্ছে বড় করে রেখে লেখা রাফ, এরপরে নিচে দিয়ে তুমি হিসাব নিকাশ করলা। পরীক্ষা শেষে করা শেষ, ওটা কেটে দিয়ে দিবা। ওই রাবগুলো নিয়েই তুমি সুন্দর মতো যখন যেখানে তোমার মান বসানো প্রয়োজন সেখানে বসিয়ে দিবা। কারণ প্রতি পেজের ভিতরে যদি তুমি রাব করো তাহলে জিনিসটা কিন্তু সুন্দর দেখাবে না, আসল যেই খাতার সৌন্দর্য এটা নষ্ট হবে, এটা নষ্ট করবা না। আরেকটা হচ্ছে তুমি যত বেশি ছক ইউজ করবা, ছক দিবা, নাম্বার কিন্তু তত বাড়বে। কারণ ছক দেওয়ার জন্য তোমাকে ছক আঁকার যে স্ট্রাকচারটা সেটা তোমার খাতাটাকে অনেক সুন্দর করে তুলবে। আমি এটা অল টাইম সাজেস্ট করি, যদি তোমার প্রশ্নে যদি কোনো চিত্র নাও চায়, তোমার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে অবশ্যই তুমি চিত্র আঁকবা আর অবশ্যই লেবেলিং করবা, নাম্বার এমনিই বাড়বে। আর লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে বেশি কালার ইউজ করো না। প্রথমেই বলেছি 2 টাইপের কালার ইউজ করো, কালো, সবুজ, বেশি কালার না। এরপরে আমরা দেখব সময়ের মধ্যে লেখা শেষ করার জন্য তুমি কি করতে পারো। একটাই টিপস, সেটা হচ্ছে প্রথমে প্রশ্ন পড়ে যে প্রশ্নটা তুমি অ্যান্সার করতে যাচ্ছ সৃজনশীলের ক্ষেত্রে, ওই প্রশ্নটার জন্য যেন তুমি দিনের পুরাটাই না দিয়ে দাও। মানে হচ্ছে তোমার যে বরাদ্দকৃত সময় রয়েছে তার বেশিরভাগ যেন ওইখানে ব্যয় না হয়ে যায়। তুমি এই জন্য যেটা করতে পারো, প্রথম প্রশ্নটা লেখার জন্য আমাদের সবারই কিন্তু মন আঁকুবাকু করে যে আমরা লোভ সামলাতে পারি না যে আমি একদম লিখে একদম অবস্থা কাইল করে দিব, অনেক লিখে ফেলবো। কারণ প্রথমটাতে যদি তুমি বেশি টাইম ওয়েস্ট করে ফেলো ভাই, পরেরগুলো কিন্তু আর কোনো জাতেরই হবে না। তার মানে তুমি প্রথমে যেটা করবা, 4টা প্রশ্ন থাকলে টাইম ভাগ করে নাও, প্রতিটার জন্য তুমি যেই টাইম দিবা প্রথম প্রশ্নটার জন্য তুমি সেই টাইম দিবা, না হলে পরে কিন্তু আফসোস করতে হবে। এইটা প্রায় প্রতি বছরই কোনো না কোনো স্টুডেন্ট এই ঝামেলায় পড়ে। তো আমি আশা করব যারা ভিডিওটা দেখছো তারা এই টাইপের কোনো ঝামেলায় যেন না পড়ো। পরীক্ষার হলে মাথা কি করে তুমি কুল বা ঠান্ডা রাখবা, এটার জন্য আমি 3টা নিয়ম বলি। এক হচ্ছে লম্বা দম, কথা কম এবং নিজের নাকের দিকে তাকিয়ে থাকো। আজব জিনিস, তাই না? পরীক্ষা হলে যখন তুমি বসবা আশেপাশে কারোর সাথে তেমন বেশি কথা বলার দরকার নেই, ওইখানে তোমার নেটওয়ার্কিং করার দরকার নেই। লম্বা দম নাও, এরপরে কারোর সাথে কথা বলো না, মানে কথা কম। এবার নাকের দিকে তাকাও, তোমার এই নাক বরাবর তাকানোর ট্রাই করো। যখন তুমি নাকের দিকে তাকানোর ট্রাই করবা, তোমার মস্তিষ্ক যদি চারদিকে ছড়ানো ছিটানো থাকে, অনেক ভয়, অনেক জল্পনা কল্পনা মাথায় ঘুরে, পাশের স্টুডেন্ট হয়তোবা বেশি পড়াশোনা করে আসছে, ও হয়তোবা গোল্ডেন পাবে, ও হয়তোবা A+ পাবে, আমি পাবো না, এই টাইপের সব চিন্তাগুলো চলে যাবে যদি তুমি এভাবে নাকের দিকে তাকিয়ে থাকো। তার মানে খুবই সিম্পল, একটা হচ্ছে লম্বা দম, কথা কম, নাকে দাও মন। আচ্ছা, এরপরে লাস্টে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বেশি লেখার পরও কম নাম্বার পাওয়া। এই জিনিসটার ফাঁদে অনেকেই পড়ে। সেটা হচ্ছে তুমি ইউটিউবে, ইন্টারনেটে অনেক টাইপের প্যারাগ্রাফ পাবা, যে একটা প্যারাগ্রাফ পড়লেই তোমার 50টা প্যারাগ্রাফ হয়ে যাবে। এই টাইপের শর্টকাট দিয়ে না ভাইয়া কাজ হয় না। কারণ টিচাররা কি এতই বোকা? যারা মাস্টার ট্রেনার রয়েছে তারা পরীক্ষার উত্তরপত্র কি করে তোমার হচ্ছে মান যাচাই করবে, তার জন্য একটা স্ট্যান্ডার্ড লেভেল দেওয়া থাকে। তারা অবশ্যই দেখবে একটা স্টুডেন্টের ভাষাগত দক্ষতা কতটুকু, সে নতুন কোন টাইপের কন্টেন্ট দিচ্ছে, নতুন কোন টাইপের ওয়ার্ড ইউজ করছে, এগুলো দেখবে। এগুলোর উপরে তোমার সৃজনশীল দক্ষতাটা যাচাই করবে। তুমি যদি সেখানে ওই সব একই কথা বারবার ইউজ করো, তখন টিচার কিন্তু ইজিলি বুঝবে যে তুমি 3-4 পেজ ওই গদবাঁধা লেখা লিখলেও সেগুলো তোমার নিজের দক্ষতা অনুযায়ী আসেনি, জাস্ট সবগুলোর জন্য একটাই লিখছো, নাম্বার বাড়বে না। আরেকটা ভুল স্টুডেন্টরা করে সেটা হচ্ছে উদ্দীপকগুলো যা থাকে সেটা খাতায় আবার লিখে দেয়। আরেকটা যেটা করে, নিজের মতো করে একটা লাইন ভালো করে পড়া আছে সেটাই আবার বারবার রিপিট করে। এই টাইপের ভুলগুলো আমি আশা করি তোমরা করবে না। তুমি যতটুকু প্রিপারেশন নিয়েছো তুমি ট্রাই করো ঠান্ডা থেকে তোমার মাথাটাকে ওই সময় কাজে লাগিয়ে যা মনে আসে সেগুলো দেওয়ার জন্য। এক্ষেত্রে যথাসম্ভব প্রাসঙ্গিক থাকার ট্রাই করো। টিচারকে শুধু শুধু রাগানোর যেন কোনো কারণ ক্রিয়েট করতে না হয় তোমার, সেটার দিকে তুমি খেয়াল রাখো। তো আমি আশা করব যেই টেকনিক, যেই নিয়মগুলো আমরা দেখলাম, এই নিয়মগুলো তোমাকে সহায়তা করতে পারে। তোমার প্রস্তুতি যেমনই হোক না কেন, তাও যদি তুমি এই এক্সাম স্ট্র্যাটেজিগুলো ফলো করো, তুমি যেন ভালো রেজাল্ট করতে পারো। এক্সাম রিলেটেড আর কোন টাইপের কন্টেন্ট তোমরা চাও বা কোন টাইপের ভিডিও তোমরা চাও সেগুলো কিন্তু কমেন্টে জানাবা। আমি ট্রাই করব সেগুলোর অ্যান্সার দেওয়ার জন্য এবং সেই টাইপের ভিডিও বানানোর জন্য। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।